আজ বহুদিন পর দিদির বিয়ের ফোল্ডারটা খোলে অভি। প্রথমেই দিদির হাসি হাসি মুখের বড় করে ক্লোজ আপ, মুখের প্রতিটা অংশে খুশির ছোঁয়া, চোখ দুটো লজ্জা মেশানো এক সুন্দর অভিব্যক্তি ফুটে উঠেছে। এখনো অভির মনের মধ্যে জলজল করছে দিনটা। দিদির বিয়েটা যে এমন হুট করে হয়ে যাবে কেউ ভাবেনি, আর ওই আনন্দের দিনটাই যে ওদের জীবনটা এভাবে বদলে দেবে তাও বোঝেনি কেউ। পরপর দিদির আইবুড়ো ভাত, অধিবাস, বৃদ্ধির ছবি। এরপর বর এসেছে, মা বরণ করছেন, বর আসনে জিজু, শুভদৃষ্টি, মালা বদল, বিয়ের সব দৃশ্য পরপর সাজানো। দিদির বিয়ের পর দিরাগমনে এসে নিজের হাতে ফটোগুলো সাজিয়েছিল এই ল্যাপটপে। কি খুশি খুশি লাগছিল দিদিকে সেই দিন। একটা সুন্দর ভালো লাগার আবেশ সারা গায়ে মেখে রেখেছিল দিদি। একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ছিল যেন। নতুন শাড়ি গয়নায়, টুকটুকে লাল সিঁদুরে তার 20 বছরে চেনা দিদিকে অচেনা লাগছিল মাঝে মাঝে। সেদিন বিয়ের সব উপহার দিদির সাথে বসে খুলেছিল অভি। একদিনের জন্য দিরাগমনে এসে সব আত্মীয়ের মাঝে দিদির মুখে শ্বশুর বাড়ির প্রশংসা আর গল্প। হঠাৎ করে দিদির বিয়েটা হওয়ায় অভির মনে যে ভয়টা দানা বেঁধেছিল সেটা সেদিন পালিয়ে গেছিল। জিজুর ছুটি কম, তাই একদিন থেকেই ওরা চলে গেছিল। কত গল্প করেছিল সবাই মিলে, খুব আনন্দে কেটেছিল সন্ধেটা। পরদিন ওদের মধুচন্দ্রিমায় মালদ্বীপ যাওয়ার কথা। ওটাই যে দিদির সাথে কাটানো শেষ সন্ধে হতে চলেছে অভি জানতো না তখনও। প্রায় 7 দিন কুর্চির ফোন না পেয়ে প্রথমে ওর শ্বশুর শাশুড়িকে ফোন করেছিল ওর বাবা তরুণ বাবু। নম্বর না লাগায় অবাক হয়েছিল। অভি বারবার জিজুর নাম্বার, দিদির নাম্বার ট্রাই করে গেছে। তার সেলফি স্পেশালিস্ট দিদি একটা হানিমুনের ছবিও যখন ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে দেয়নি, তখন সন্দেহটা ভয়ে পরিণত হয়েছিল অভির। ভোডাফোনের কাস্টমার কেয়ারে চাকরি করে নীলুর দাদা। তাকে জিজুর নাম্বার দুটো দিয়ে জানতে পারে ওগুলোর অস্তিত্বই নেই। নম্বর ডিটেলস এবং পেপার সব ভুলভাল। তার চেয়েও বেশি অবাক হয় যে দিদির ফোনটা লাস্ট টাওয়ার লোকেশন দিল্লি, আর শ্বশুর শাশুড়ি কলকাতার এয়ারপোর্ট। আর কিছু ভাবতে পারছিল না অভি। বাবাকে নিয়ে ছুটেছিল দিদির শ্বশুরবাড়ি সল্টলেক। জানতে পেরেছিল ওই ফার্নিশ ফ্ল্যাটটা ওরা ভাড়া নিয়েছিল কয়েক মাসের জন্য, 7 দিন আগে ছেড়ে দিয়েছে। থানায় ছুটে গিয়েছিলেন তরুণবাবু আর অভি। মামার এক বন্ধু ছিলেন লালবাজারে, তিনি সব শুনে এবং ফোন নম্বর ও ফটো নিয়ে কয়েকদিনের সময় চেয়েছিলেন। বাড়ি ফিরে তরুণবাবু মেয়ের ছোটবেলার একটা ল্যামিনেট করা ফটো নিয়ে সোফার ওপর বসেছিলেন সারা রাত। মা নীরা দেবী ঠাকুর ঘরেই কাটিয়েছিলেন 2 দিন। আর অভি নেটে তন্ন তন্ন করে সার্চ করেছিল জিজুর প্রোফাইল, যেটা রাতারাতি উড়ে গিয়েছিল। পেপার দেখে কুচির সম্বন্ধটা এসেছিল অ্যাড বের হওয়া 2 দিন পরে। ছেলে আমেরিকা ফেরত, মুম্বাইয়ে কর্মরতা, 1 সপ্তাহের ছুটিতে এসেছিল। একমাত্র ছেলে, বাবা মা সল্টলেকে থাকেন। বিকেলেই দেখতে আসতে চেয়েছিলেন। আসলে ছেলের ছুটি কম, মেয়ে পছন্দ হলে বিয়েটা ফাইনাল করে ফেলবেন সাথে সাথে, এমন বলেছিলেন ওনারা। আর বাড়িতে নয়, প্রথম দেখার জন্য ওনারা ইকো পার্কে আসতে বলেছিলেন। বাড়ি গিয়ে মেয়ে দেখতে নাকি ছেলের আপত্তি। পছন্দ হলে বাড়ি তো যেতেই হবে ভবিষ্যতে। এই প্রস্তাবটা সবার খুব ভালো লেগেছিল। আসলে অ্যাডটা দেখে আরো অনেকেই ফোন করেছিলেন, তবে সবাই ফোনেই মেয়ের বাবা মা ভাইয়ের খোঁজ নিয়ে মেয়ের বায়োডাটা মেল করতে বলতো আর ফটো চাইতো। কেউ কেউ হোয়াটসঅ্যাপে রাশি, গণ, বয়স, বাকি সবকিছু ডিটেলস চাইতো। বাবা মা একটু আলোচনা করে ওনাদের প্রস্তাব মেনে নিয়েছিলেন। দমদম থেকে মেয়েকে নিয়ে বিকেল 5টায় ইকো পার্ক চলে গিয়েছিলেন তরুণবাবু ও অভি। নীরা দেবী সেদিন ঠাকুর ঘরেই পড়েছিলেন। ঝকঝকে আইটি ইঞ্জিনিয়ার আমানকে সবার খুব পছন্দ হয়েছিল। কুর্চির সাথে পার্কে একটু আলাদা বসে অনেকক্ষণ গল্প করছিল আমন। ছেলের বাবা বিমানবাবু তরুণবাবুর বন্ধু হয়ে গেছিলেন কিছুক্ষণের মধ্যেই। ওনারা প্রবাসী বাঙালি, কয়েক মাস হলো মাটির টানে কলকাতা ফিরেছেন। আপাতত সল্টলেকে ভাড়া আছেন, নিউ টাউনে ফ্ল্যাট দেখছেন। ছেলে বিয়ে করে আপাতত মুম্বাই যাবে বউ নিয়ে, তবে পরে বিদেশ যেতে পারে আবার, এও বলেছিলেন। অভির আমানকে ভালোই লেগেছিল। দিদির সাথে আমানের সবকিছুই ম্যাচ করছিল ঠিকঠাক। ফেভারিট চাইনিজ, বিরিয়ানি না পছন্দ। দুজনের সমুদ্র বেশি ভালো লাগে। আইসক্রিম দুজনেরই হট ফেভারিট। গান শুনতেও দুজনেই ভালোবাসে। হাসি খুশি আমান কিছুক্ষণের মধ্যেই সবার মন জয় করে নিয়েছিল।
পরদিন সপরিবারে বাড়িতে এসেছিলেন বিমানবাবু। তরুণবাবুর হাত দুটো ধরে বলেছিলেন, বহু বছর আমরা কলকাতার বাইরে ছিলাম, এখানে আত্মীয় পরিজন তেমন নেই। আজ থেকে আপনারাই আমাদের পরম আত্মীয়। মেয়েটিকে আমরা নিচ্ছি, ও তো আমাদের সাথে বাইরে চলে যাবে। আমরা 4 বুড়ো বুড়ি আপনার ছেলে অভিকে নিয়ে বেশ মিলেমিশে থাকবো এখানে। আমানের মা বিপাশা দেবী ও নীরা দেবীকে বোন পাঠিয়ে ফেলেছিলেন কিছুক্ষণের মধ্যেই। 1 মাসের মাথায় বিয়ের ডেট ঠিক করে আমান ফিরে গেছিল। 1 মাস ঘন্টায় ঘন্টায় আমানের ফোন আসতো মুম্বাই থেকে। রাত জেগে চ্যাট করতো কুর্চি ও অভির সাথে। তরুণবাবুর আত্মীয় বন্ধুরাও হঠাৎ করে কুর্চির বিয়ে শুনে ভালো করে খোঁজ খবর নিতে বলেছিল, কিন্তু চরম ব্যস্ততার মাঝে দেখতে দেখতে 1টা মাস কেটে গেছিল। বিপাশা দেবী কুর্চি আর নীরা দেবীকে নিয়েই সব শপিং করেছিলেন। ওনাদের কোনো দাবি ছিল না, নমস্কারীও মানা করে দিয়েছিলেন। এত তাড়াতাড়ি বিয়ে ঠিক হওয়ায় দুপক্ষের দূরের আত্মীয়রা তেমন কেউ আসতে পারেননি। আমানের এক মাসি মেশো ও মামা মামি এসেছিল শুধু। বরযাত্রী মাত্র 12 জন। তরুণবাবুর শালারা সব কলকাতাতেই থাকতেন। উত্তরবঙ্গ থেকে ভাই আর তার ছেলে এসেছিল শুধু। দেখতে দেখতে বিয়ে হয়ে গেল। সবাই কুর্চির শ্বশুরবাড়ির প্রশংসা করছিল। বউ ভাতে কন্যাযাত্রী 50 জন ছাড়া জনাকুড়ির লোক হয়েছিল। তরুণবাবু আগেই বলেছিলেন চাকরি জীবন ওনার কোচিতে কেটেছে। কলকাতায় তেমন পরিচিতি নেই। সল্টলেকে পাড়ার লোকেরা তেমন মিশুকে নয়, আর ওনাদের পাড়ায় প্রায় সব বাড়ি ফাঁকা। ছেলের মুম্বাই থেকে 3 জন বন্ধু এসেছিল। এই একটা ব্যাপারে অভির কেমন যেন লেগেছিল। তবে নীলুদার বোনের বিয়েতে কন্যাযাত্রী গিয়ে ও এমন দেখেছিল। নীলুদার বোনের শ্বশুরবাড়ি দিল্লি। ওনারা দিল্লি থেকে মাত্র 10 জন এসেছিলেন বলে লোক ছিলই না প্রায় বউ ভাতের দিন, শুধু কন্যাযাত্রী কয়েকজন। এখন কিন্তু নীলুদার বোন ভালো আছে। অভির দিদিরই কপালটাই খারাপ। 1 বছর হতে চলল, কুর্চির কোনো খবর নেই। দিদির সাথে ওদের বাড়ির সবার হাসি আর আনন্দগুলো বিদায় নিয়েছে। প্রথম প্রথম আত্মীয় বন্ধুরা আসতো, তবে তারা সান্ত্বনা দেওয়ার বদলে খোঁচা দিয়ে তরুণবাবুর ভুলগুলো দেখাতো বেশি। উনি কেন খোঁজ নেননি, কেন সবাইকে সে সময় ডাকেননি, জানাননি, কেন 1 মাসেই বিয়ে দিতে রাজি হয়েছিলেন, এসব বলতে কেউ ছাড়তো না। তরুণবাবু পাথর হয়ে গিয়েছিলেন। অভি দিদির খোঁজে যে যা বলেছে করেছে। সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়া থেকে বিভিন্ন ওপর মহলে দৌড়াদৌড়ি। কয়েক মাস পরে ফেসবুকে একজন জানিয়েছিল এই ছেলের বাবা মাকে তারা চিনতেন, তবে অন্য এক ছেলের বাবা হিসেবে। 6 মাস আগে তাদের বাড়িতেও মেয়ে দেখতে গিয়েছিলেন ওনারা। মেয়ে পছন্দও করেছিলেন ছেলের জন্য। 1 মাসের মধ্যে বিয়ের জন্য চাপ দেওয়ায় ওনারা রাজি হননি, কারণ মেয়ের দাদা বাইরে থাকতো। 6 মাস আগে সে ছুটি পাবে না, তাই ওনারা বিয়ে ক্যান্সেল করে দেন। আর একজন জানিয়েছিল প্রায় এমন দেখতে একটি ছেলে তার বোনকেও পছন্দ করেছিল। মুম্বাই অফিসের ঠিকানা চাওয়ায় দেবও দিচ্ছি করে আর যোগাযোগ করেনি। 3 মাস পরে লালবাজার থেকে মামা খবর এনেছিল এরা একটা বড় গ্যাং। সবটাই সাজানো হয় নিপুণভাবে। বাড়ি ভাড়া নেওয়ার জন্য ফেক আই কার্ড থেকে শুরু করে প্রতিটা রিলেশন নকল হয়। এরা মেয়ে দেখতে এসে খুব আন্তরিকতা দেখায়। তাড়াতাড়ি বিয়ে করিয়ে নিয়ে মেয়েটিকে বিদেশে কোথাও পাচার করা হয়। ছেলেটি বেশ কিছুদিন লুকিয়ে থাকে, আবার নতুন শহরে নতুন পরিচয়, নতুন করে জাল বিছোয়। নিজের লুক চেঞ্জ করে নেয় প্রতিবার। প্রতিটা খবরের সাথে সাথে অভির আত্মবিশ্বাস কমছিল ধীরে ধীরে। হঠাৎ একদিন ঘুমের মধ্যে চলে গেলেন তরুণবাবু। নীরা দেবী পুজো বন্ধ করে দিয়েছিলেন বহুদিন। যন্ত্রের মতো সংসারের দৈনন্দিন কাজটুকু শেষ করে মেয়ের ফটো নিয়ে বসে থাকতেন। হঠাৎ একদিন অভির কাছে মেসেঞ্জারে একটা মেসেজ আসে। অচেনা এক ভদ্রলোক একটা ফোন নম্বর দেয় এবং কিছু জানতে চায়। সমুদ্রের মধ্যে একটা খড়কুটো আগড়ে ধরার মতো নম্বরটায় ফোন করে অভি। ভদ্রলোক নিজের মেয়ের খোঁজ করছেন একইভাবে। উনি অভিকে দেখা করতে বলেন বেহালায়। অনেক আশা নিয়ে অভি যায় সেদিন। ভদ্রলোক ওকে দেখে এবং সব শুনে বলেন তাদের গল্পটাও এক, শুধু ছেলেটা আলাদা। এরপর উনি অভিকে বলেন, মেয়েগুলোর সাথে খুব খারাপ হয়েছে বুঝতে পারছো নিশ্চয়ই, কিন্তু এতটা খারাপ তোমার কোনো আইডিয়াও নেই। চোখ দুটো দিয়ে যেন আগুন বের হচ্ছিল ওনার। অভির হাতে দুটো সিঁড়ি দিয়ে বলেন, দেখে সহ্য করতে পারবে না জানি, তবু দিলাম। এই যে ওরা মাস খানেকের জন্য বাড়ি ভাড়া নেয়, খরচা করে বিয়ে করে, কেনাকাটি করে, প্রতিটা অপারেশনের জন্য আলাদা ফোন সিম নেয়।
এসবের খরচা হিসাব করেছো কখনো? একটা মেয়েকে এভাবে তুলতে 1 মাসের বেশি সময় এবং বেশ কয়েক লাখ টাকা খরচা। যেখানে খোলা বাজারে একটা মেয়েকে 3-4 লাখে কিডন্যাপ করে বিক্রি করা হয়, তাহলে এভাবে বিয়ের নামে খরচা করে মেয়ে তুলে কি লাভ? এটাই বড় প্রশ্ন। এর উত্তর আছে তোমার হাতের সিডিগুলোয়। আমি এক মেয়ের বাবা, তোমার থেকে বয়সে অনেক বড়, কিন্তু এই নীল ছবিগুলো আমি বাধ্য হয়ে দেখেছি। আরব দেশে প্রচুর বিকৃতকাম শেখ ও বড় ব্যবসায়ী আছে, উত্তেজনার জন্য ওরা কি না করে। এখন নতুন শুরু হয়েছে এসব সিডির ব্যবসা। নতুন বিবাহিত দম্পতির প্রথম রাত, মধুচন্দ্রিমার রাত, অরিজিনাল রেপের ছবি, অল্প বয়সী মেয়েদের ওপর শারীরিক অত্যাচারের অরিজিনাল সিডি, এসব দেশে লাখ লাখ টাকায় বিক্রি হয়। তেমন বিশেষ বিশেষ ছবির দাম ওঠে কোটির ঘরে। তবে এর জন্য নতুন নতুন মুখ দরকার। ভালো ঘরের মেয়েদের এভাবে ফাঁসিয়ে এ ব্যবসা ভারত আর বাংলাদেশে চলছে রমরমিয়ে। পুলিশ এদের হাতের মুঠোয়, বড় বড় মন্ত্রীরা এতে জড়িত। একটা মেয়েকে এরা 6 মাস এভাবে ইউজ করে, তারপর মেয়েগুলো কোনো শেখের হারেমের যৌনদাসীতে পরিণত হয়। এসব খবর মিডিয়াও করতে ভয় পায়। এদের হাত বড্ড লম্বা, লাখ নয়, এসব কোটি কোটি টাকার ব্যবসা। খুব খারাপ লাগছে বলতে, নিজের মেয়ের খোঁজ করতে করতে তোমার দিদির ঘটনাটা জানতে পারি সোশ্যাল নেটওয়ার্কে। এই ছবির মেয়েটির সাথে তোমার দিদির অসম্ভব মিল, তাই দেখে তোমায় ডাকি। আমার মেয়েরও এই পরিণতি। এখন বিদেশ মন্ত্রকে দৌড়দৌড়ি করেও কিছু লাভ হচ্ছে না। মেয়েটা ঠিক কোথায় আছে, কোন দেশে, তাই জানি না। তবু যদি আমরা একজোট হয়ে চেষ্টা করি, হয়তো কিছু করতে পারবো। অন্তত মানুষ সচেতন হলে এইসব ঘটনা কমবে। মেয়ে বিয়ে দেওয়ার আগে ছেলের সম্পর্কে লোকে ভালো করে খোঁজ নেবে। অন্ধকার ঘরে বসেছিল অভি, আলো জ্বালতেও ইচ্ছে করছে না। সিঁড়ি দুটো টেবিলে, সাহস হয়নি চালিয়ে দেখার। কভার ফটোতেই যে নগ্ন মেয়েটির ছবি, একটু খুঁটিয়ে দেখলেই ওটা যে কুর্চি বোঝা যায়। মুখটা এবং সাজগোজ যদিও বদলে গেছে অনেকটাই। হঠাৎ ডোরবেলটা বেজে ওঠে নিস্তব্ধতা খান খান করে। ধীর পায়ে উঠে অভি খুলতেই দেখে প্রলয়, কলেজের বন্ধু। ঢুকেই বকবক শুরু করে দিল। ওকে নিজের ঘরে নিয়ে যায় অভি। বোনের বিয়েটা হঠাৎ করেই ঠিক হয়ে গেল বুঝলি। বোনের এক নেট ফ্রেন্ড, আমাদের স্বজাতি, পাল্টি ঘর। ছেলে ব্যাঙ্গালোরে চাকরি, মা নেই। ওরা এসেছিল গত সপ্তাহে। কোনো দাবি নেই, রেজিস্ট্রি বিয়ে হবে সামনের সপ্তাহে। কার করার আর সময় পাইনি। আসলে ছেলে নেক্সট মাসে কানাডা চলে যাবে বুঝলি। আপাতত বিয়ে করে হানিমুনে যাবে। অভির কানে আর কোনো কথা ঢোকে না। কথা বলতে বলতে প্রলয় নিজের মোবাইল থেকে ফটো দেখাচ্ছিল পটাপট। না, এ ছেলেটিকে অভি চেনে না, তবে ছেলের বাবার মুখটা বড্ড চেনা। তাড়াতাড়ি দিদির বিয়ের ফটোগুলো খোলে অভি। আমনের মামার সাথে বড্ড মিল। শুধু আমনের মামার মুখটা ফ্রেঞ্চ কাট দাড়ি, মাথায় টুপি। ইনি ক্লিন শেভড, টুপি নেই আর অল্প টাক মাথায়। প্রলয় বগেই চলেছে তার বোনের আসন্ন ভাগ্য নিয়ে। ওদিকে অভিরাত ফটোশপে দুটো ফটোকে একরকম রূপ দিয়ে ফেলেছে প্রায়। কথা বলতে বলতে প্রলয়ের চোখে বিরক্তি ঝরে পড়ে। বলে, কি করছিস এসব? হঠাৎ টেবিলে নীল সিঁড়ি দুটোর দিকে চোখ পড়তেই চোখ জ্বলে ওঠে প্রলয়ের। গলার টোন বদলে বলে, গুরু তোমার কাছে পানু? এ রস থেকে আমায় বঞ্চিত করিস না ভাই। তোর যে এগুণ আছে জানতাম না মাইরি। তুই তো বরাবর গুড বয় রে। সিঁড়ির দিকে হাত বাড়াতেই ওর হাতটা খপ করে ধরে অভি। কেটে কেটে বলে, বোনের বিয়েটা আটকা, নয়তো কদিন পর ওর এমন সিঁড়ি বাজারে দেখতে পাবি বলে দিলাম। অভির গলায় এমন কিছু একটা ছিল, প্রলয় কেঁপে ওঠে। আজ টিভিতে পেপারের একটাই খবর, মেয়ে পাচারের ব্যবসার কয়েকটি চাই হাতে নাতে ধরা পড়েছে। ছেলের সাথে 7 জন আত্মীয় বন্ধু সেজে এসেছিল, সবাই পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড। বিভিন্ন জায়গায় এভাবে ওরা মেয়েদের ফাঁসিয়ে বিয়ে করে পাচার করে দেয় বাইরে। কান টানলে যেমন মাথা আসে, এবার হয়তো একটা বড় গ্যাং ধরা পড়বে। আপাতত 7 জনকেই লালবাজারে জামাই আদরে রাখা হয়েছে। অন্য রাজ্যেও এদের নামে অনেক মেয়ে পাচারের গল্প আছে। আজ নীরা দেবী সব কাজ ছেড়ে টিভির সামনে বসেছেন বহুদিন পর। বাবার ফটোতে মালা পরিয়ে ধূপ জ্বেলে দেয় অভি। মনে মনে বলে, এ তো সবে শুরু, একদিন দিদিকে ঠিক ফিরিয়ে আনবো বাবা। আর দিদির মতো পরিণতি যাতে আর কারণ না হয় সেদিকেও দেখব। তুমি শুধু আশীর্বাদ করো, প্রলয়ের বোনের মতো যেন সব বোনদের বাঁচাতে পারি।